5 ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে, পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার বাড়ি গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, শুধু সেখানেই এই ঘটনার তাৎপর্য শেষ হয়ে যায় না। ঘটনাটি যে সংবাদ মাধ্যমে জানান দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা ভারত সরকার কারোরই কোনো আপত্তি নেই, তার প্রমাণ হচ্ছে লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতেই সেই খবর করেছেন প্রথম আলোর প্রতিনিধি, এবং প্রথম আলোতে সেই বৈঠকের খবর বিস্তারিত ছাপা হয়েছে। দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই বৈঠকটি যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং সরকারের সেদিক থেকে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, তার এটাও একটা বড় প্রমাণ বটে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ 21 জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করেছেন, 26 জানুয়ারি ফিরেছেন। এমন একটা রাজনৈতিক বৈঠক, যে বৈঠকের জন্য, যে বৈঠক যার সাথে মানে শেখ হাসিনার কাছে পৌঁছতে তাদেরকে সরকারি নানা রকম একরকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, নিরাপত্তা বিষয়ক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ভিসা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদন ক্রমে পাওয়া গেছে। এবং সে কারণে দিল্লিতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পেরেছে। দিল্লি সরকার 23 জানুয়ারি শেখ হাসিনাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়ার মাধ্যমে যে রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে চালাতে কিংবা তাদের নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে, সভায় বক্তব্য রাখতে কোনো কিছুতেই সরকার বাধা দেবে না, বরং সরকার প্রচ্ছন্ন সমর্থন দেবে, সেটাই 23 জানুয়ারি থেকেই দিল্লি সরকারের ইঙ্গিত ছিল। সেটারই আরেকটা নমুনা হাজির হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিল্লি পর্যন্ত পৌঁছে শেখ হাসিনার অত্যন্ত সুরক্ষিত বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে পারবার মাধ্যমে। দেখেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে গত বছরের জুন থেকেই দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন। প্রথম 2025 সালের জুন মাসে এ খবর বেরিয়ে আসে যে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্যে আছেন কিংবা ভারতে আছেন, যারা বাংলাদেশ থেকে 2024-এর 5ই আগস্ট সরকারের পতনের পর নিরাপদ আশ্রয়ে বিভিন্ন দেশে গেছেন, তারা এসে তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন। কিন্তু সেই খবর কখনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে কোনো সাংবাদিককে কনফার্ম করা হয় নাই। তারা বলেছেন যে অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গেই হয়েছে কিনা তা বলতে তিনি রাজি হন নাই। এমন নানা প্রক্রিয়ায় ওই মানে সাক্ষাতের বিষয়গুলো একরকমের রেখে ঢেকে প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা গেলেন এবং সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বরাতেই ছাপা হওয়া, সেটা একটা সুস্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ 71 সাল থেকে যেভাবে অপারেট করছে, যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল, 71-এর সবচেয়ে দুর্যোগপূর্ণ এবং একটা প্রতিকূল সময়ে সেই ফর্মুলাটাই তারা আবার ফলো করছে, আবার অনুসরণ করছে, যেটা তারা 75-এও কিন্তু আবারও অনুসরণ করেছিল দীর্ঘ সময়, যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন। যে বিষয়টি তারা অনুসরণ করেছিল এমনকি 11-এর সময়ও, মানে প্রবাসে বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা, প্রবাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে আওয়ামী লীগের দাবি দাওয়া অবস্থানকে একরকমের বিশ্ব দরবারে জোরালো আওয়াজ হিসেবে তুলে ধরা, এই কাজগুলো আওয়ামী লীগ কিন্তু সেই 71 সাল থেকে করে আসছে। এমনকি এ দফায়ও ট্রাফালগার স্কোয়ারকে ঘিরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে ইউনূস সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে। কাজেই আওয়ামী লীগ ঠিক তার ফর্মুলা অনুসরণ করেই যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন বা হয়তো হয়েছেন এবং তাদেরকেই সামনে আনা হবে। এমনকি দিল্লিতে যে 2 দফায় 2টো সংবাদ সম্মেলন হলো পরপর, একটাতে আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী উপস্থিত হলেন, আরেকটিতে তো শেখ হাসিনাই উপস্থিত হলেন। বারবার যে উপস্থিত হলেন বলছি, অডিও বার্তা পাঠিয়েছেন সেখানে শেখ হাসিনা, এবং অডিও বার্তায় যেমন উপস্থিত ছিলেন তেমনি সেখানে উপস্থিত দিল্লির সাংবাদিকেরা বলেছেন যে তিনি অনলাইনেও সংযুক্ত ছিলেন ওই অনুষ্ঠানটিতে। কিন্তু
আল জাজিরা, এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেটাকে শেখ হাসিনার প্রথম ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবেই অভিহিত করছে। মানে তা তো বটেই, অডিও বার্তায় উপস্থিত হলেও প্রেস কনফারেন্সে, সংবাদ সম্মেলনে, জনসমাবেশে, মানে সেটা একটা মিলনায়তনের মধ্যে বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যেই হোক না কেন, এমন প্রকাশ্য সভায় তো 2024-এর আগস্টের পর থেকে শেখ হাসিনা আর কখনো বক্তব্য দেন নাই। এই কারণে সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তেমনি তার নিরিখে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দল বেঁধে ভিসা দিয়ে একটা রাজনৈতিক বৈঠকে যোগ দিতে ভারত সরকার অনুমোদন দিল, সেটাকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার কারণ আছে। 21শে জানুয়ারি তাদের যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রথম আলো তাদের খবরে বলছে, যেই খবরটি লন্ডন থেকে সাইদুল ইসলাম করেছেন, তিনি বলেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য তাকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মানে তারা কোনো রাগঢাক করতে চাইছেন না, তারা চাইছেন বাংলাদেশ সরকার জানুক, তারা চাইছেন যে বাংলাদেশের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হোক। এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়, মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। 5 ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে, পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে, শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে শেখ হাসিনা সামান্য ওজন কমিয়েছেন বলে তাদের কাছে মনে হয়েছে। মানে একটা যে দীর্ঘ সময়ের কৌতূহল শেখ হাসিনা কেমন আছেন। 2025-এর জুনের পর এক দফা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ দেখা করে এসেছিলেন, তারাও বেরিয়ে এসে বলেছিলেন এই কথাটা যে শেখ হাসিনা যে সুস্থ আছেন, শেখ হাসিনাকে দেখে যে মনে হচ্ছে তিনি অন্তত সবকিছু ঠিক থাকলে একটা দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়ে যেতে পারবেন, এবং তার শারীরিক সুস্থতার সঙ্গে তার আত্মপ্রত্যয়ের যে ছাপ তারা দেখেছেন। এখন এই জানুয়ারি মাসে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও কিন্তু সে কথা বলছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা আরো বলেছেন যে ভারত সরকার দিল্লিতে একটা সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। এবং প্রথম আলো লিখছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতে তারা জানতে পেরেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন ওই বাসায়, সেটাও এই নেতা জানিয়েছেন। মানবজমিন পত্রিকাও শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাতের খবর ছেপেছে। তারা বলছে দিল্লিতে হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কৌতূহল। তারা সেখানে বলছে যে দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটা বড় বাড়িতে শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেখানে তারা বলেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছাড়াও মানবজমিন লিখছে আরাফাতের মতো কয়েকজন, মানে মোহাম্মদ আরাফাতের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতা আরাফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে সেখানে দেখা করেন। মানে শেখ হাসিনা যে তার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছিলেন ওই বাড়িতে মানে গত বছর থেকেই নিয়মিতভাবে, সে খবর কিন্তু আবার আমার দেশ সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় গোয়েন্দা সূত্রের বরাতে কয়েক দফায় ছাপা হয়েছে। আমার দেশ পত্রিকায় এই খবরও ছেপেছিল যে ভারত সরকার শেখ হাসিনার বাড়িতে শেখ হাসিনাকে একটা সম্পূর্ণ সচিবালয় স্থাপন করে দিয়েছে। মানে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা বলছেন যে অনেক লোক কাজ করছেন তার জন্য, শুধু সেটাই না, একটা সম্পূর্ণত অত্যাধুনিক অফিস তাকে সেখানে সেট আপ করে দেওয়া হয়েছে, এবং সেখানে তাকে একজন অফিস সচিব দেওয়া হয়েছে যিনি তার অফিসের কাজকর্ম সামাল দিচ্ছেন। আমার দেশ পত্রিকা লিখেছিল এক সময় যে তার প্রতিদিনের কাজের জন্য সাংবাদিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এই যে গত অক্টোবর নভেম্বর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে একটা বড়সড় প্রেস টিম তার জন্য ভারতের বাইরে বসে কাজ করছেন। অক্টোবরে রয়টার্সে শেখ হাসিনা যে প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের আগামী নির্বাচনটা গণ বয়কটের কারণে একটা অবৈধ নির্বাচনে, অগ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে, সেই প্রতিবেদনের শেষে রয়টার্সের সাংবাদিক লিখেছিলেন যে দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনাকে এক বিকেলবেলা হাঁটতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক, এবং তখন দেখেছেন যে তিনি দুজন নিরাপত্তা কর্মী সহ হাঁটছেন ওই লোধি গার্ডেন এলাকায়, এবং এলাকার মানুষজন যখন তাকে চীনে সম্ভাষণ জানাচ্ছেন তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, বিশেষ করে প্রবাসী
আওয়ামী লীগ নেতাদের বৈঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে দেশে বিদেশে, এবং বাংলাদেশে যত প্রতিকূল করা হচ্ছে তার পরিস্থিতি, সে ততই বেশি বাংলাদেশের বাইরে সংগঠিত হয়ে উঠছে। এবং ৭১, ৭৫ পরবর্তী সময় কিংবা ১-১১ সময়ের মতোই আওয়ামী লীগ জানে দেশে সংগঠিত হওয়া যখন প্রতিকূল হয়ে পড়ে, তখন বিদেশে সংগঠিত হওয়া, বিদেশে জনসংযোগ তৈরি করা, জনমত গড়ে তোলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে নিয়ে আসা আওয়ামী লীগ রাজনীতির ঘুরে দাঁড়ানোর জন্য কতটা গুরুত্ব